ভারতের লক্ষ্য ছিল সমগ্র উপমহাদেশ দখল করে রামরাজত্ব প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে স্বাধীনতার পরেও উপমহাদেশের অন্যান্য দেশগুলোকে অস্থিতিশীল করার সব চেষ্টা করতে থাকে ভারত। বিশেষ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাজনের পর পশ্চিম পাকিস্তান পরিচিতি পায় দুশ্মন হিসাবে এবং পূর্ব পাকিস্তানের ব্যাপারে ভারতের মনে আশা বাড়তে থাকে, ভেত বাঙালিদের মনে অখণ্ড ভারতের চিন্তা চেতনা প্রবেশ করানোর। পর্দার আড়ালে এবং সামনে একের পর এক শত্রুতা চলতেই থাকে, কিন্তু পাকিস্তানের সামনে ভারত কোনোভাবেই পেরে উঠছিল না। ব্রিটিশ শাসনাধীন গোয়েন্দা সংস্থার শ্রেষ্ঠ মাথা গোলাম মোহাম্মদ ভারতীয় গোয়েন্দা দপ্তর ছেড়ে পাকিস্তান চলে যান এবং ভারতকে প্রতিহত করার জন্য পাকিস্তান গোয়েন্দা দপ্তর ঢেলে সাজাতে শুরু করেন। তৎকালীন ভারতের গোয়েন্দা সংস্থা আইবি ইন্টেলিজেন্স ব্যুরো একের পর এক সব ফিল্ডে ব্যর্থ হতে থাকে। এর প্রেক্ষিতে প্রাচীন চাণক্য নীতির আদলে ভারত মাঠে নামায় এক নতুন খেলোয়াড়, র रिसर्च एंड एनालिसिस विंग। सन 1965 देश अपनी पीड़ा से उबर ही रहा था कि पंडित नेहरू का देहांत हो गया। लाल बहादुर शास्त्री नए प्रधानमंत्री बने। आर्थिक स्थिति ठीक नहीं थी। दूसरी ओर पाकिस्तान को अमेरिका से बड़ी आर्थिक सहायता, आधुनिक पैटर्न टैंक, लड़ाकू विमान, तोपें और बहुत सा सैनिक सामान मिल रहा था और चीन से भी दोस्ती हो चली थी। ऐसे वातावरण में एक बार फिर पाकिस्तान ने जुर्रत की हमारी धरती की ओर आंख उठाकर देखने की। 1965 সালে পাকিস্তান এবং ভারত রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারতীয় জেনারেলরা সদম্ভে বলেছিল একদিনের মধ্যেই লাহোর জয় করে নিব। প্রথম পর্যায়ে কিছুটা সফল হয়েছিল ভারতীয় বাহিনী, কিন্তু পরে পাকিস্তানি আর্মির কাছে চরম আঘাত খেয়ে পিছু হটে। এ যুদ্ধে ভারতের ব্যর্থতার জন্য দায়ী করা হয় ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে। এরই প্রেক্ষিতে সিআইএ, মোসাদ, কেজিবির এর আদলে একটি গোয়েন্দা সংস্থা তৈরি করার তীব্র প্রয়োজনীয়তা দেখা দেয়। 1968 সালে তৈরি করা হয় একটি বিশেষায়িত বৈদেশিক গুপ্তচর সংস্থা, যার নাম দেওয়া হয় র। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল র এর প্রধান পৃষ্ঠপোষক। র সরাসরি তার কাছেই জবাবদিহি করত। ভারতীয় রাষ্ট্রনীতিতে র মুখ্য ভূমিকা পালন করে। র যেটা বলে ভারতকে সেটাই করতে হয়। র ভারতের প্রধানমন্ত্রীদের পেছনেও গোয়েন্দাগিরি করে। রকে নাখোশ করে কোনো সরকারই বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। 1977 সালে মোরারজি দেশাই হয় ভারতের নতুন প্রধানমন্ত্রী। র এর সাম্রাজ্যবাদী ঘৃণ্য মানবতা বিরোধী কার্যক্রম জানার পর তিনি র এর নাগাল টেনে ধরার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে তৎকালীন র এর প্রধান শঙ্কর নায়ার। মোরারজি দেশাইকে জাতীয় নিরাপত্তার জন্য 1 নম্বর শত্রু বলে আখ্যায়িত করে শঙ্কর নায়ার। কিছুদিন পরেই মোরারজি দেশাই সরকারের পতন ঘটে। মুসলিমদের চিরশত্রু ইহুদিবাদী ইসরায়েলের কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের সাথে র এর গলায় গলায় ভাব। There has been intelligence cooperation between Israel and India over the years. It's a long cooperation. র এর মূলনীতি। প্রাচীন ভারতীয় একজন বিখ্যাত গুপ্তচর চাণক্য তার বিখ্যাত বই অর্থশাস্ত্রের 6টি তত্ত্ব র তার মূলনীতি হিসাবে গ্রহণ করেছে। এই 6টি নীতি হল: 1. অন্য রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে। 2. অনবরত আঘাত করে শত্রুকে আহত করে রাখার নামই যুদ্ধ। 3. উদাসীন থাকার নামই নিরপেক্ষতা। 4. সামরিক তৎপরতা চালানোর মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। 5. অন্যকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করার নামই হচ্ছে মিত্রতা। 6. একজনের সাথে শান্তি ও অন্যজনের সাথে যুদ্ধের নামই হচ্ছে দ্বৈতনীতি। ভারতের বিখ্যাত প্রধানমন্ত্রী নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরসিমা রাও সবাই এই চাণক্য নীতি অক্ষরে অক্ষরে অনুসরণ করেছে। এই চাণক্য নীতি সবচেয়ে বেশি অনুশীলন করা হয়েছে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মতো দুর্বল প্রতিবেশীর সাথে। র এর লক্ষ্য উদ্দেশ্য: 1. ভারত মহাসাগর সহ সমগ্র উপমহাদেশে হিন্দুত্ববাদী ভারতের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তার করা। 2. অখণ্ড ভারত মাতার কল্পনা বিলাসকে বাস্তবে রূপ দিয়ে বিশ্বশক্তি হিসাবে আবির্ভূত হওয়া। 3. প্রতিবেশী দেশসমূহে ভারতীয় একাধিপত্য কায়েম করা। এই অঞ্চলে অন্য কোনো শক্তি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে ভারত বিরোধিতা করতে না পারে সেটা নিশ্চিত করা। 4. প্রবাসী ভারতীয়দের র এর এজেন্ট হিসাবে কাজ করানো। 5. পাকিস্তান এবং চীনের পরিবর্তনশীল ঘটনার দিকে লক্ষ্য রাখা। র এর সাধারণ কর্মপদ্ধতি: That is essentially the attempt to tell the reader how the real world of espionage works, and it is not what we normally see in novels even or on the screen or on TV.
র এর একজন কর্মকর্তার মতে মুচি থেকে শুরু করে নিউক্লিয়ার সায়েন্টিস্ট সব রকমের এজেন্ট আছে রতে। র সবসময় আড়ালে থেকে কাজ করে। 1990 সালে ভারতীয় সাংসদ শ্রী যশবন্ত সিং বলেছিল, র এর সবকিছু এতই গোপনীয় যে আমার মনে দৃঢ় সন্দেহ এ এজেন্সি সম্পর্কে সরকারও ভালোভাবে কিছু অবগত আছেন কিনা। ভারতীয় সাংবাদিক অশোক রায়না রচিত ইনসাইড র বইটি ভারতীয় গুপ্তচর সংস্থাটির উপরে একটি প্রামাণ্য গ্রন্থ। এই বই সহ পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, 1. র বিদেশে ভারতীয় দূতাবাসের ছদ্মবরণে কূটনৈতিক সুবিধাকে পরিপূর্ণ কাজে লাগিয়ে নির্বিঘ্নে গুপ্তচর বৃত্তি পরিচালনা করে। 2. ছাত্র, পর্যটক, সাংবাদিক, বিমানের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী অথবা শিল্পীকেও বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রতিবেশী দেশে গুপ্তচর বৃত্তি করতে পাঠায় র। 3. সুন্দরী মহিলাদের দেশে বিদেশে বিভিন্ন টার্গেটকে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করে। 4. বিএসএফ এর সাথে মিলিতভাবে সীমান্তে গুপ্তচর বৃত্তি করে। 5. টার্গেট দেশের প্রতিভাবান তরুণ তরুণীদের মাঝে সাংস্কৃতিক, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদানের আড়ালে ভারতীয় চেতনার অনুপ্রবেশ ঘটায় এবং পরবর্তীতে এজেন্ট বানায়। 6. অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক নৈরাজ্য সৃষ্টি করা। 7. ভারতপন্থী রাজনৈতিক দলকে টার্গেট দেশে সর্বাত্মকভাবে সাহায্য করা ও প্রতিষ্ঠিত করা। 8. টার্গেট দেশে বিচ্ছিন্নতাবাদী ও নাশকতামূলক কাজে স্থানীয় এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া। 9. মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা চালানো, গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। 10. টার্গেট দেশের কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, সামরিক স্থাপনা ইত্যাদিতে স্যাবোটাজ করা। র এর কিছু উল্লেখযোগ্য অপারেশন। অপারেশন বাংলাদেশ, এ নিয়ে আমরা যথাসময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অপারেশন সিকিম। The agreement has been that the government of India has stepped in order to solve certain problems concerning the election system and some reforms to be made in the government. 1935 সালের সংবিধান অনুযায়ী ব্রিটিশ ভারতের একটি আশ্রিত রাষ্ট্র ছিল সিকিম। 1947 সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়। ভারতের সাথে যুক্ত হতে ইচ্ছুক কিনা এই প্রশ্ন নিয়ে গণভোট হয় সিকিমে। সিকিমের জনগণ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু এর 30 বছরের মধ্যেই সিকিম ভারতের অংশ হয়ে যায়। ভারতের জেমস বন্ড বা ব্যোমকেশ বক্সি হিসাবে খ্যাত র এর এজেন্ট অজিত দোভাল সহ অনেক এজেন্ট সিকিমে আনাগোনা শুরু করে। সাহায্য করার নামে র বিভিন্ন কূটচাল চেলে সিকিমকে অস্থিতিশীল করে তোলে। রকে সিকিম দখল করতে সাহায্য করে বিশ্বাসঘাতক লেন্দুব দর্জি। 71-এর অপারেশন বাংলাদেশ থেকে আত্মবিশ্বাসী হয়ে 1975 সালের 6 এপ্রিল অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করার অজুহাতে ভারতীয় বাহিনী সিকিমে প্রবেশ করে। 1975 সালের 26 এপ্রিল সিকিম ভারতের 22তম প্রদেশ হিসাবে স্বীকৃতি পায়। এভাবেই বিশ্ববাসীর চোখের সামনে সিকিম দখল করে নেয় ভারত। অপারেশন পোমালাই। 1980-এর দশকে শ্রীলঙ্কা মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছিল। এ সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী র এর রামেশ্বর কাউকে নির্দেশ দেয় শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল টাইগারদের অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে। এর মাধ্যমে শ্রীলঙ্কা সরকারকে উচিত শিক্ষা দেয়া যাবে। র রাজীব গান্ধীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলে। 1987 সালে র শ্রীলঙ্কাকে বাধ্য করে ভারতের সাথে চুক্তি করতে। এরপর কূটচাল চেলে চুক্তির শর্ত অনুযায়ী অতি দ্রুত ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স বা IPKF প্রবেশ করে শ্রীলঙ্কার মাটিতে। মাথা উঁচু করতে চাওয়া শ্রীলঙ্কাকে দাবিয়ে দেওয়া হয়। On the first day itself, 24 IAF planes transported 2 Indian Army battalions of the IPKF to Sri Lanka. Within 7 days, an entire brigade of the Indian Army was in Sri Lanka. And in 30 days, it had become an entire division. 1989 সালে নেপাল চায়না থেকে কিছু অস্ত্র কিনতে চাইলে ভারত নেপালের সাথে তার 15টি ট্রানজিট বন্ধ করে দেয়, যার ফলে নেপাল বাধ্য হয় ভারতের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে। একইভাবে কিছুদিন আগে চায়না থেকে বাংলাদেশের সাবমেরিন কেনার বিষয়টিও ভালোভাবে নেয়নি ভারত। প্রিয় দর্শক, কোনো ইঙ্গিত পাচ্ছেন কি? না পেলেও সমস্যা নেই, আগামী পর্বগুলোতে এগুলোই তুলে ধরব ইনশাআল্লাহ। ভারতীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য একের পর এক ন্যাক্কারজনক কাজ করে চলেছে র এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর দাদাগিরি করা। চাণক্য নীতি অনুসারে এসব প্রতিবেশী রাষ্ট্রকে সকল দিক থেকে এমন জালে পেঁচিয়ে রাখা যেন তারা সব সময় ভারতের সামনে নতজানু হয়ে থাকে। No, you will never get to know good spies. We don't want to talk about them. We don't want to talk about our successes because these are all related to our neighborhood, essentially.
So we unfortunately get known by our failures. তাহলে এবার প্রশ্ন করা দরকার, বাংলাদেশে রয়ের কোনো স্বার্থ আছে কি? বাংলাদেশে কি রয়ের কোনো উপস্থিতি আছে? চলুন দেখে নেওয়া যাক এ ব্যাপারে বাস্তবতা কি। গোয়েন্দা বিশ্লেষকদের দৃষ্টিতে বাংলাদেশ বিরোধী র তৎপরতা নামে 2000 সালের অক্টোবর মাসে দৈনিক ইনকিলাবে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। তার উল্লেখযোগ্য কিছু এখানে তুলে ধরা হলো। সকল স্তরেই রয়ের ক্রমাগত থাবা বিস্তার করে চলেছে। বাংলাদেশে ভারতের লক্ষ্য সর্বব্যাপী, তাই অন্যান্য গুপ্তচর সংস্থা থেকে রয়ের তৎপরতা অনেক অনেক বেশি। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আমিনুল হক, বীর উত্তম, সাবেক মহাপরিচালক NSI। র সর্বপ্রথম অনুপ্রবেশ করেছে সংস্কৃতির মায়াবী পথ ধরে, তারপরে ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করেছে শিক্ষাঙ্গনে, কালক্রমে তার ব্যাপ্তি এবং প্রসার ঘটিয়েছে আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রাঙ্গণে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল MA মতিন, বীর প্রতীক, PSC, সাবেক মহাপরিচালক DGFI। র এর দিক নির্দেশনা অনুযায়ী ইসলামপন্থীদের স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল MA হালিম, PSC, সাবেক মহাপরিচালক DGFI। বাংলাদেশে র এর লক্ষ্য উদ্দেশ্য এবং চক্রান্ত নিয়ে দেশের সর্বোচ্চ দুটি গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালকদের মন্তব্য আপনারা জানলেন। প্রিয় দর্শক, অপারেশন বাংলাদেশ সম্পর্কে জানতে চান র এর প্রথম ট্যাকটিক্যাল এবং স্পেশাল অপারেশন সম্পর্কে? তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি। আসছে আমাদের নতুন পর্ব, অপারেশন বাংলাদেশ। র কেন বাংলাদেশকে সাহায্য করেছিল? কেমন লাগছে আমাদের ভিডিওগুলো জানাতে পারেন কমেন্ট সেকশনে। একই সাথে আপনার যে কোনো মতামত, চিন্তাধারা আমাদের কাছে মূল্যবান। সত্যের সাথেই হোক আমাদের পথ চলা।